চিঠির ভুল ব্যাখ্যা। চিঠির ভুল ব্যাখ্যা আমরা আজকে আইএসএল সংক্রান্ত একটা চিঠি নিয়ে একটু আলোচনা করব। তো এই বিষয়টা বোঝার আগে আপনাকে একটুখানি ধীর স্থির হতে হবে। মানে হইচই করে চল ছুটে যাই এভাবে ভাবলে কিন্তু আপনি ভুল বুঝবেন। তো একটা কী চিঠি দেখছি, সকাল থেকে দেখছি, এখন বোধহয় দেশে তো এখন দুপুর গড়িয়ে গেছে। আমি আমার স্থানীয় সময় সকালের দিকে দেখলাম যে কিছু টুইট এলো ওই নাগপাশ খেলনাওয়ের গোয়া থেকে, যে 12টা আইএসএল ক্লাব নাকি চিঠি লিখেছে কেন্দ্রীয় মন্ত্রকে এবং এআইএফএফকে। সেই চিঠিতে ইস্টবেঙ্গল সই করেনি। মানে সবাই উল্লেখ করছে, বিভিন্ন লোক শেয়ার করছে ইস্টবেঙ্গল সই করেনি। তো আমি একটু আগে প্যারালাল স্পোর্টসে শুনছিলাম আমাদের গোপালবাবুর ব্যাখ্যা বা বর্ণনা যাই বলুন। তো সেখানে গোপালবাবু যেটা বললেন যে কত 14টা না কটা পয়েন্ট আছে, তো আমাদের 12 নম্বর পয়েন্ট নিয়ে সবাই হইচই করছে। 12 নম্বর পয়েন্টে এই 12টা আইএসএল ক্লাব বলেছে যে তারা একটা কনসোর্টিয়াম ফর্ম করে মানে ফান্ডিং ম্যানেজমেন্ট করতে চায়। গড়ের নেই ছেলে বলে মিঠুন, মানে বলছে মানে ইংল্যান্ড ধাঁচের করতে চায়, প্রিমিয়ার লিগ করতেই পারে। সেটা নিয়ে একটু আলোচনা করব, এই গোটা বিষয়টা নিয়ে আলোচনা করব। সবার আগে বলে দিই, এখানে ইস্টবেঙ্গল কেন ভিলেনাইজ করাচ্ছে আমি বুঝতে পারছি না। ইস্টবেঙ্গল কি কোথাও বলেছে যে যে যদি এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে ইস্টবেঙ্গল সেখানে থাকবে না? বা 12টা ক্লাব মিলে যদি একটা কনসোর্টিয়াম ফর্ম করে চালায় আইএসএলটাকে বা টায়ার ওয়ানকে, সেই টায়ার ওয়ান ইস্টবেঙ্গল খেলবে না, এটা কি ইস্টবেঙ্গল কোথাও বলেছে? ইস্টবেঙ্গল তো বলেনি। ইস্টবেঙ্গল কী বলেছিল দিল্লিতে গিয়ে? ইস্টবেঙ্গল এটা প্রেফার করছে যে ভারতের যে একটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলে যে একটা সংস্থা আছে সরকারের, সেই সংস্থাটাই যেন চালায় দেশে 1 নম্বর লিগটা, তারাই যেন চালায়, তারা কমার্শিয়াল পার্টনার জোগাড় করে চালায় এবং সেটা ইস্টবেঙ্গল প্রেফার করছে। কিন্তু যদি অল্টারনেট কোনো ব্যবস্থা থাকে, এতকাল তো অল্টারনেট ব্যবস্থাই ছিল, এফএসডিএল চালাচ্ছিল, রিলায়েন্সের একটা সংস্থা চালাচ্ছিল, সেখানে তো খেলেছে। ইস্টবেঙ্গল তার প্রেফারেন্সটা জানিয়েছে যে আমরা এসব ম্যানেজমেন্টে ঝুট ঝামেলা যেতে চাই না, আমরা তাই প্রেফার করছি যে এআইএফএফ লিগটা ম্যানেজ করুক, তারা ফান্ডিং জোগাড় করুক, আমরা এরকম লিগ হলে আমাদের ভালো হয়। এখন মোহনবাগান সুপার জায়েন্ট আরও কেউ কেউ যদি তারা একটা অল্টারনেট একটা ব্যবস্থা নিয়ে আসে, ফান্ডিংয়ের ব্যবস্থা নিয়ে আসে, এবং তারা যদি বলে যে তারা ফান্ডিং জোগাড় করে তারা ম্যানেজ করবে এফএসডিএলের বদলে, সেই লিগে ইস্টবেঙ্গল খেলবে। ইস্টবেঙ্গল খেলবে না কোথাও তো বলেনি। এখন দেখুন, ইস্টবেঙ্গলও যদি ম্যানেজমেন্টে থাকতো তাহলে ভালো হতো, কিন্তু কাউকে তো জোর করা যায় না, না যে তোমাকে ম্যানেজার হতেই হবে জীবনে। ইস্টবেঙ্গল তো খেলবে না বলেনি। যেই সিস্টেমই হোক, সেখানে এআইএফএফ ডাইরেক্ট ফান্ডিং জোগাড় করুক বা এই কনসোর্টিয়াম এরা নিজেরা ফান্ড জোগাড় করুক, সেই ব্যবস্থাতে ইস্টবেঙ্গল খেলবে। এবং ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টে যারা রয়েছে ক্লাবের তরফ থেকে বা ইমামির তরফ থেকে, তারা তো কোথাও বলেনি যে কনসোর্টিয়াম যদি লিগ চালায় তারা খেলবে না, কোথাও বলেছে কি? মানে চিঠিতে সই করেনি মানে হচ্ছে তারা, ইস্টবেঙ্গল বলেনি যে আমরা কনসোর্টিয়ামে আগ্রহী, এই মুহূর্তে আগ্রহী। আজকের দিনে দাঁড়িয়ে, আজকে কত তারিখ? 5ই ডিসেম্বর 2025, ইস্টবেঙ্গল কনসোর্টিয়ামের মধ্যে নেই। মানে কিন্তু ইস্টবেঙ্গল তো বলেনি যে যদি কনসোর্টিয়াম লিগটা চালায় ইস্টবেঙ্গল খেলবে না। এবার কেন ইস্টবেঙ্গল কনসোর্টিয়ামে নেই? হতেই পারে ইস্টবেঙ্গল সমস্ত কিছু দায়িত্ব নিতে চাইছে না, শুধু ফুটবলে মনোনিবেশ করতে চাইছে। এবং কনসোর্টিয়ামে কারা কারা সই করেছে আমরা জানি। এমন একটা ক্লাব করেছে যারা আজকে দিল্লিতে ছিল, পরশু তারপর তারা উড়িষ্যায় চলে এলো, এখন তারা জানে না কোথায় তারা ক্লাবটা চালাবে, কেন কোনো সরকার থেকে টাকা না পেলে তারা ক্লাবটা চালাতে পারে না আইএসএল ক্লাব। এরকম একটা উড়িষ্যা বলে একটা ক্লাব আছে। আরেকটা ক্লাব আছে হায়দ্রাবাদ, সে ছিল পুনেতে, তারপর সে হায়দ্রাবাদে চলে গেল, এখন আবার সে দিল্লিতে চলে গেল, মানে তার কোনো ঠিকানা নেই। সে বলছে আমি আপনার মেয়ের দায়িত্ব নেব। মানে একটা বাবা তো আতঙ্কিত হয়ে যাবে। ধরুন কোনো একটা মেয়ে, আমরা প্রেম ঠেমের গল্প শুনি, বিশাল বিশাল সব প্রেমের গল্প, ম্যানে প্যার কিয়া, কত কিছু সিনেমা দেখি। তো সেখানে ধরুন একটা আপনি বাবা আপনার মেয়ে কাউকে বিয়ে করবেন, ছেলেটা একটা পাগলা চোটাইপ, মানে কি করছে, কোথায় কি করছে, খালি প্রেম করছে আর কিচ্ছু সে করতে। আপনি তো বাবা হিসেবে একটু আতঙ্কিত থাকবেন না যে আপনার মেয়ে কোথায় যাবে এরপর। মানে আপনার মেয়েও ধরুন অশিক্ষিত, আপনার যে হবু জামাইও অশিক্ষিত। আপনার মেয়ে যদি শিক্ষিত হয় ঠিক আছে, জামাইকে বাড়িতে পুষিয়ে খাওয়াবে। আপনার মেয়েও মানে ক্লাস 8-এ পড়ছে, জামাই মানে স্কুল ছেড়ে দিয়েছে,
এরকম প্রেমের গল্প হলে কিন্তু বাবা আতঙ্কিত হতেই পারে, বাবা মা আতঙ্কিত হতে পারে, আমি কোনো দোষ দেখছি না। তা বলে বলছি না যে ওই অনার শুটিং করুক, অনার কিলিং যেটা আমাদের হিন্দুস্তানে হয়, নর্থ ইন্ডিয়া, সেরকম বলছি না, কিন্তু বাবা মার একটু চিন্তা থাকবে যে আমার মেয়ে সবাই ক্লাস 8-এ পড়ছে, স্কুলে পড়ছে, আর ছেলেটা স্কুল ছেড়ে দিয়েছে, কোনো রোজগারপাতি নেই, কিচ্ছু নেই, গরিব বাবা মা, মানে শুধু প্রেম করে বেড়াচ্ছে। তো এরকম কনসোর্টিয়ামে আমরা দেখছি এরকম কিছু পার্টি আছে, উড়িষ্যা রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে, মানে এখন তাকে হায়দ্রাবাদ বলবো না, দিল্লি বলবো না, পুনে জানি না, এরকম কিছু ভবঘুরে টাইপ রয়েছে, তারা চালাবে বলছে, চালাক, অসুবিধা কী আছে। এবার একটা জিনিস আমি বলতে চাই, এই এই বিষয়টা একটা মানে ইন্টার রিলেটেড। আপনারা আজকে দেখলেন যে ইন্ডিগো নিয়ে একটা সমস্যা হলো, এবং সবাই কেউ একে দোষ দিচ্ছে, কেউ তাকে দোষ দিচ্ছে। তো এই বিষয়ে না একটু একটা জিনিস বলতে চাই, আমি আগেও বলেছি, একটু প্রাইভেটাইজেশন ভালো, কিন্তু একটু কন্ট্রোলড ওয়েতে প্রাইভেটাইজেশন করা দরকার। ইন্ডিগো নিয়ে আলোচনা করব, কেন এই আলোচনাটা একটু শোনা দরকার, একটু বোঝা দরকার, নয়তো আপনি কিন্তু এই আইএসএল ব্যাপারটা বুঝবেন না, একটা ভুল একটা ব্যাখ্যা করে ফেলবেন। আমি একসময় অস্ট্রিয়াতে ছিলাম, বেশ কিছুদিন ছিলাম কর্মসূত্রে। তো অস্ট্রেলিয়াতে একটা ছোটো একটা শহরে ছিলাম, সেই শহরটা নিকটতম যে বড় শহর অস্ট্রিয়া, সেখান থেকে অনেকটা দূরে ছিল, বাস সার্ভিস ছিল। এবার অস্ট্রিয়াতে এই যে বাস সার্ভিসটা না, ওইটা মানে ছোটো ছোটো প্রাইভেট কোম্পানিকে বেচে দিয়েছে, একাধিক প্রাইভেট কোম্পানিকে। এবং এরা কি করতো, এরা উইকেন্ডে শনি রবিবার বা কোনো ছুটির দিন বাস সার্ভিস খুব ড্রপ করে দিত, মানে খুব ফ্রিকুয়েন্ট, মানে ইরেগুলার হয়ে যেত, রাতের দিকে থাকতোই না। তো আমি চিঠি লিখেছিলাম সরকারকে যে আপনারা বাস সার্ভিসটা মানে উইকেন্ডে তো ড্রপ করে দিচ্ছেন কেন, উইকেন্ডে যে বেড়াতে যাব তো খুব অসুবিধা হয়। তখন আমাকে উত্তর দিয়েছিল কয়েকদিন বাদে, আমাদের দেশে উত্তর পাওয়া যায় না কিন্তু বিদেশে পাওয়া যায়, বলেছিল এই প্রাইভেট কোম্পানিরা বলছে এদের মানে লাভ হচ্ছে না, মানে ছুটির দিন বা উইকেন্ডে বাস চালিয়ে তাই ওরা বাস চালাচ্ছে না। মানে একদম তখন আমার মনে পড়ে গেল, মানে কলকাতায় বৃষ্টি বৃষ্টি পড়লে ওই অটো ড্রাইভাররা দেখবেন মানে বন্ধ করে দেয়, অটো রুট বন্ধ করে দেয়, মানে এই ফুল প্যাসেঞ্জার হচ্ছে না তাই বন্ধ করে দেয়। তো দেখলাম অটো ড্রাইভারের একটা টিপিক্যাল একটা বাঙালি অটো ড্রাইভারের যা মানসিকতা, একটা ইউরোপিয়ান কোম্পানির মালিকের একই রকম মানুষ, কিন্তু ওদের দোষও দেওয়া যায় না। কেন, আপনি যদি ছোটো ছোটো করে প্রাইভেটাইজেশন করেন তাহলে কিন্তু সে ওরকম মানে একজন অটোওয়ালা, একটা বাঙালি অটোওয়ালা কলকাতায় হাতিবাগানে বসে যেরকম ভাববে যে আমার কত তেলে খরচ হলো, ক টাকা প্যাসেঞ্জার থেকে পেলাম, একটা কর্পোরেট কোম্পানি কিন্তু সেইভাবেই ভাববে। আপনি যদি এইভাবে মানে ছোটো ছোটো পার্সেল করে প্রাইভেটাইজেশন করেন। আবার আপনারা চলে যান অস্ট্রিয়ার পাশে দেশ সুইজারল্যান্ড, সেখানেও প্রাইভেটাইজেশন করেছে। আপনারা ওই ট্র্যাভেল উইথ কৌশিক বলে একটা ইউটিউবার আছে দেখবেন, রানাঘাটের ছেলে, ও সুইজারল্যান্ডে ভালো মানে ব্লগ বানিয়েছে, দেখছিলাম ওর ব্লগগুলো, আপনারা চাইলে দেখতে পারেন। মানে ও দেখলাম মানে চট করে সুইজারল্যান্ডে কিছু ভালো ভালো ব্যাপার ধরে ফেলেছে, মানে ও বোধহয় একটা 10 দিনের ট্যুর করেছিল, তো শেয়ার করেছে ওর ব্লগগুলো। তাই সুইজারল্যান্ডে যেটা করেছে এরাও প্রাইভেটাইজেশন করেছে, কিন্তু এরা না ইন্ডিগো টাইপ মানে একদম চোখ কান বুঝে সমস্ত কিছু বেছে দিলাম এরকম করেনি। এরা কি করেছে ধরুন, এদের ট্রেন, বাস, বোট, কেবল সমস্ত কিছু প্রাইভেটাইজেশন করা, কিন্তু তার সাথে সরকারেরও একটা আছে, যেটা আমরা বাংলায় বলি পিপিপি মডেল, মানে গভর্নমেন্টের একটা কন্ট্রোল আছে এবং গোটা ব্যাপারটা ইন্টিগ্রেটেড রয়েছে। তার ফলস্বরূপ কী হয়েছে, এখানে পুরো একটা অর্থের বিষয় রয়েছে। আপনি যদি সুইজারল্যান্ডের যে কোনো প্রান্তে যান, যে কোনো গ্রামে যান, গণ্ড গ্রামে যান, পাহাড়ের উপর গ্রামে যান, শনিবার রাত্রি যান, রোববার রাত্রি যান, ফাঁকা বাস হলেও একটা বাস চলবে, কিন্তু অন্তত ন্যূনতম 1 ঘন্টা ব্যবধানে, ন্যূনতম বলছি, আরও ফ্রিকোয়েন্ট হয়, মিনিমাম বা আপনার ম্যাক্সিমাম যেটা বলা দরকার যে ফ্রিকোয়েন্সি, সেটা কিন্তু 1 আওয়ার। তার মধ্যে আপনি ধরুন শুধু ড্রাইভার বাস চালাচ্ছে, ছোটো বাস, একটা প্যাসেঞ্জার হলেও চলছে, প্যাসেঞ্জার না থাকলেও চালাচ্ছে। এই কৌশিক ছেলেটা এটা ধরেছে খুব সুন্দর করে। এর ফলস্বরূপ কী হয়, এর ফলস্বরূপ যেটা হয়, আপনার ধরুন গ্রামে গঞ্জে পাহাড়ের চূড়ায় আপনার জমির দামটা পড়ে না বা রেন্টের দামটা পড়ে না, যে ভাড়া, বাড়ি ভাড়াটা পড়ে না। তো এইটা করতে গেলে আপনার কী হচ্ছে, আপনাকে একটা ইন্টিগ্রেটেড প্রাইভেটাইজেশন করতে হচ্ছে। নয়তো বাস চালক তো যদি একটা বাস, যদি একটা মালিক হতো, যেমন আমি 44 নম্বর বাসের মালিক, 46 নম্বর বাসের মালিক, সে বলতে আমি রাত্রিবেলা চালাবো কেন, আমার তো প্যাসেঞ্জার, একটা প্যাসেঞ্জার উঠছে, সে লস খেত, তাই তো। যেমন অটো ড্রাইভারটা, যে হাতিবাগানে অটো ড্রাইভার, সে একই ভাবছে না, বৃষ্টি হচ্ছে, আমার তেল পুড়ছে, আমি প্যাসেঞ্জার পাচ্ছি না, আমি বন্ধ রাখি, এখন বৃষ্টি পড়ছে, আগামী 3 ঘন্টা বন্ধ রাখি। সে যেরকম ভাবলো অটো ড্রাইভার, অস্ট্রিয়ার একটা কোম্পানিও কিন্তু একই ধাঁচের ভাবলো, কেননা
সেখানেও ইন্টিগ্রেটেড না গোটা ব্যাপারটা, সেও একই ধাঁচে ভাবছে, এবং তার ফলে কি হচ্ছে, গোটা ব্যাপারটা কিন্তু আপনি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এবার আপনারা দেখুন ইন্ডিগোতে কি হলো। ইন্ডিগোর ক্ষেত্রে প্রাইভেটাইজেশন হয়েছে, আমি দেখছি অনেকে ইন্ডিগোকে গালমন্দ করছে যে সরকার নতুন সিকিউরিটির নতুন যে রুলস এনেছিল তার জন্য 6 মাস সময় দেওয়া হয়েছে। তা আপনি যদি প্রাইভেটাইজেশনও করেন সেখানে কিন্তু আপনার একটা কন্ট্রোল দরকার, এবং কন্ট্রোল শুধু নয়, আপনার একটা রেগুলার সুপারভিশন দরকার। ধরুন আপনি একটা নতুন আমি একদম এয়ারলাইন্সের একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। ধরুন আপনি বললেন যে আপনি একটা নতুন কিছু সিকিউরিটি পলিসি ইমপ্লিমেন্ট করতে চান অ্যাক্রস দ্য বোর্ড ফর অল এয়ারলাইন্স কোম্পানি, এবং তাহলে আপনাকে আপনার হাতে কতগুলো কোম্পানি, খুব বেশি তো নয়, লোকে তো হইচই করছে, 4-5টা মেরে কেটে আছে, তাদের কিনে আপনার বসতে হবে যে তাদের এখন কি অবস্থা, কত তাদের রিসোর্স কাউন্টার আছে, কী ধরনের রিসোর্স আছে, এবং নতুন সিকিউরিটি করতে গেলে তাদের কতটা টাইম প্ল্যান দরকার। এটা তো টাইম দরকার, এটা তো আপনি দুটো ফুচকালা লাগিয়ে দিলেন না, বিয়েতে আরও দুটো লোককে ফুচকা লাগিয়ে দিন, ফুচকা বানাচ্ছে একজন আর আনট্রেন্ড লোক ফুচকা বানিয়ে দিচ্ছে, তা তো না। এখানে আপনাকে যেমন পাইলটের সমস্যা আছে, এখানে স্কিলড লোক দরকার, স্কিল মানে শুধু এক্সপিরিয়েন্স লোকও দরকার, রাতারাতি তো আপনি পাবেন না। তো আপনাকে একটা যে রোল আউট প্ল্যান করবেন, ধরুন 6 মাস হোক বা 7 মাস, সেটা সম্ভব কি না, সম্ভব হলে আপনাকে মাইলস্টোন করতে হবে। এই যে 2047 প্ল্যান করে দিয়েছে, কোনো মাইলস্টোন ছিল না, তো আপনাকে তাহলে মাইলস্টোন করতে হবে। আপনি 6 মাস বলে ঘুমিয়ে পড়লেন, 5 মাস 29 দিন বাদে আপনার ঘুম ভাঙলো, আপনি বললেন কি হয়েছে, না হয়নি, ঝুলে গেল আপনার এয়ারলাইন্স। আপনাকে যদি 6 মাসের প্ল্যান করতে হয় তাহলে আপনাকে একটা রেগুলার মনিটরিং করতে হয়, ধরুন বাইউইকলি, মানে প্রত্যেক 2 সপ্তাহ অন্তর, বা আইডিয়ালি শুরু থেকে 1 সপ্তাহ অন্তর আপনাকে প্ল্যানিং করতে হবে, আপনাকে মনিটরিং করতে হবে, কী ভাই এগোচ্ছে। এখন অনেকে গালমন্দ করছে ইন্ডিগো নাকি শোনেনি, শোনেনি। যদি নাও শুনে থাকে, তুমি 6 মাস ধরে ঘুমোচ্ছিলে কেন? তুমি কি রেগুলার করেছো, মানে মনিটরিং করেছো? অনেকে বলছে হ্যাঁ মনিটরিং করেছো, ওয়ার্নিং করেছো। ওয়ার্নিং, হোয়াট ডাজ ওয়ার্নিং মিন? আপনি ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলেন, তাহলে তো আপনাকে তো একটা অ্যাকশান দরকার না। যাকে আমরা ওই বিষয়ে বেশি ঢুকছি না, তো ব্যাপারটা রাজনৈতিক হয়ে যাবে। যে প্রাইভেট, মোদ্দা কথা হলো আপনি প্রাইভেটাইজেশন করতেই পারেন, সেখানে আপনার একটা কন্ট্রোল লাগবে। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এই যে আমাদের আইএসএল লিগটা, এর জন্য কিছু টাকা লাগবে আমাদের, তাই তো? টাকা লাগবে, তা টাকাটা কোত্থেকে আসবে এবং ব্যাপারটা কে চালাবে, পরিচালনা করবে? তো আইডিয়াল তো হয় যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিজেরাই কিছু লোককে নিয়োগ করলো, যেমন এফএসডিএল যে চালাতো আইএসএলটা, এই এফএসডিএল কাদের দিয়ে চালাতো? কিছু কর্মীদের দিয়ে চালাতো, এমপ্লয়েড কিছু লোককে দিয়ে, তাই তো? কিছু কন্ট্রাক্টেড লোকদের দিয়ে। তো সেটা এআইএফএ নিজেরাই করতে পারে, এবং যে টাকাটা তোলা সেটা এফএসডি যেভাবে তুলতো এআইএফএফও করতে পারে, বিভিন্ন কনসোর্টিয়াম না, ইন্ডিভিজুয়াল ক্লাবদের থেকে কারোতে 5 কোটি নিল, 6 কোটি, এরকম স্ল্যাব করে করতে পারে। এফএসডি তো একই মডেলে করতো, ফ্র্যাঞ্চাইজি ফিতেই তো চালাতো আইএসএলটা, মানে গঙ্গার জলে গঙ্গা পুজো করতো। তাই সেই মডেল হলে তো খুবই ভালো হয়। যদি তা নাও হয়, যদি ধরুন মোহনবাগান সুপার জায়ান্ট বা কেউ বললো আমরা 12 জন মিলে করুক, কোনো অসুবিধা নেই। যদি ইস্টবেঙ্গল বলেন আমরা ম্যানেজমেন্টের ঝুট ঝামেলা জানি, ঠিক আছে, যা চাঁদা হবে সেটা ইস্টবেঙ্গল দিয়ে দেবে। যেমন আমাদের এখানে ধরুন পুজো হয়, পুজোতে সবাই কি মানে পুজোর এক্সিকিউটিভ কমিটিতে ঢুকে যায়? সবাই তো নয়, কিছু লোক ঢোকে, বাকিরা চাঁদা দেয়। আপনার পাড়াতে যে পুজো হয়, আপনার সবাই কি মানে পুজো কমিটিতে আছে? নেই না, তাই না? আপনার পুজো কমিটি একটা কনসোর্টিয়ামের মতনই, কিছু লোক দায়িত্ব নিচ্ছে এবং তারা দায়িত্ব নিয়ে অর্থ আনা গোনা এগুলো করছে এবং বাকিদের থেকে চাঁদা নিচ্ছে। ইস্টবেঙ্গল তো বলেছে কি আপনারা দুর্গা পুজো করলে সেই পুজো অঞ্জলি দেবো না। ইস্টবেঙ্গল বলেছে না, আমরা ওই পুজোর অর্গানাইজেশনে থাকতে চাই না। ইস্টবেঙ্গল তো বেসিক্যালি মানে ফুটবল ক্লাব, টুর্নামেন্ট অর্গানাইজিং ক্লাব নয়। এই নিয়ে এত হইচয়ের কী আছে? এখন মোহনবাগান সুপার জায়ান্ট যদি বলে না তাহলে অর্গানাইজ করতে চায়, করুক, তারা অর্গানাইজ, সেখানে খেলবে ইস্টবেঙ্গল। আরও 11টা ক্লাব মিলে, মোহনবাগান সুপার জায়ান্ট মিলে যদি করতে চায় খুব ভালো, সেখানে উড়িষ্যা থাকুক, হায়দ্রাবাদ থাকুক, ওই ভবঘুরে প্রেমিক টাইপ এরা থাকুক, মানে এরা যদি করতে পারে ইস্টবেঙ্গল খেলবে না তো কোথাও বলেনি, তাই না? আসলে ব্যাপারটা বোঝানো গেছে, অহেতুক সমস্ত ব্যাপার ইস্টবেঙ্গলের দোষারোপ করে লাভ নেই। ইস্টবেঙ্গল কোথাও বলেনি যে এএফএ পরিচালিত হলেই খেলবো আর কনসোর্টিয়াম পরিচালিত হলে খেলবো না। সকলে ভালো থাকবেন।